হ্যালো, কী খবর? কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। অনেক দিন পর আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বিষয় নিয়ে ক্লাস শুরু করব। আশা করি এর আগের দুটো ক্লাস তোমরা অংশগ্রহণ করেছিলে। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, অর্থাৎ লেকচার 3। তো যারা এখন আমার সাথে আছো তারা সরাসরি ক্লাস দেখতে পাবে, আর যদি সম্ভব না হয় তাহলে পরে ক্লাসটা একটু দেখে নেবে। আজকে খুব অল্প পরিসরে আমরা ক্লাসটা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু ফ্লেক্সিবল বাজেট নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, অর্থাৎ যে বাজেটটা নির্দিষ্ট কার্যস্তরের জন্য করা হয় এবং কাজ শেষ হলে যে বাজেটের কার্যকারিতা শেষ হয়ে যায়, সেটাই আমাদের ফ্লেক্সিবল বাজেট, অর্থাৎ নমনীয় বাজেট। তো এই বাজেটের অঙ্ক করতে গিয়ে আমাদের 3টে খরচ নিয়ে আমরা কথা বলেছিলাম। খরচ 3টে আমাদের কী ছিল: ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, আর একটা ছিল সেমি ভ্যারিয়েবল কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট। তো এই খরচগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা করে দেখানো হয়। নর্মালি আমরা 2টা খরচ অঙ্কের মধ্যে দেখিয়ে থাকি, একটা ফিক্সড আর একটা ভ্যারিয়েবল কস্ট। তো আজকে আমরা সিম্পল একটা অঙ্ক নিয়ে কথা বলবো। তোমরা স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এই একটা অঙ্কের সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। খুব অল্প পরিসরে চেষ্টা করব, এবং যে অঙ্কটা আছে এখানে, গাণিতিক সমস্যাটা আছে, খুবই কমন একটা অঙ্ক, এবং পরীক্ষায় টাইপের অঙ্কও কিন্তু আমাদের আসে। ইতিপূর্বে আমরা 2 টাইপের সমস্যা নিয়ে কথা বলেছি এবং তার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা একটা ভিন্ন প্রসঙ্গ, একটা ভিন্ন ধরনের চেহারার অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা অঙ্কটা একটু পড়ে নিই, স্ক্রিনে যে দেখো। তো একটু পড়ে নাও সবাই, যে দ্য কস্ট ফর্মুলাস মানে ব্যয়ের যে ধরন ফর মাশরাফি কোম্পানিজ ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর গিভেন বিলো। যে মাশরাফি কোম্পানির যে খরচগুলো দেওয়া আছে, সেই খরচ এখানে দেওয়া আছে, তথ্যগুলো। দিস কস্ট ফর্মুলাস কভার এ রিলেভেন্ট রেঞ্জ অফ 15,000 to 25,000 মেশিন আওয়ার্স ইচ ইয়ার। যে খরচগুলো দেওয়া আছে সেই খরচের লেভেলটা দেওয়া আছে 15,000 কর্মঘণ্টা থেকে নিয়ে 25,000 কর্মঘণ্টা পর্যন্ত। অর্থাৎ মেশিন আওয়ারটা যে মেশিনটা কত ঘন্টা কাজ করতে পারে, যে একটা রেঞ্জ দেওয়া আছে। এই মেশিনের কার্যকারিতা 15,000 ঘন্টা থেকে নিয়ে 25,000 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ এই ঘন্টার ভিতরে যে সমস্ত আইটেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অর্থাৎ এটা আমার হেডলাইন, কোন কোন আইটেম দেওয়া আছে এগুলো নিচে দেওয়া আছে। আর দেওয়া আছে কস্ট ফর্মুলা, ব্যয়ের যে ফর্মুলা আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ব্যয়ের চেহারাটা দেখে, কস্ট ফর্মুলা দেখে আমরা বুঝতে পারবো যে এই খরচটাকে আমরা কি ভ্যারিয়েবলে নিয়ে যাব নাকি আমরা ফিক্সড আইটেমের মধ্যে নিয়ে যাব। যেটার মধ্যে দেখো সরাসরি আমাদের পার ইউনিট খরচ দেওয়া আছে, পার মেশিন আওয়ার খরচ দেওয়া আছে। যেমন ইউটিলিটিস টাকা 0.30 পার মেশিন আওয়ার, অর্থাৎ প্রতি মেশিন আওয়ারে আমাদের 30 পয়সা করে কি হয়, খরচ হয়। ইনডাইরেক্ট লেবার আমাদের টাকা 52,000 প্লাস টাকা 1.40 পার মেশিন আওয়ার। একটু এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এখানে আমাদের দেখো খরচ দেওয়া আছে 52,000 টাকা, এবং প্রতি ইউনিটের খরচ দেওয়া আছে প্রতি মেশিন আওয়ারের খরচ দেওয়া আছে 1 টাকা 40 পয়সা করে। এই যে 52,000 টাকা যেটা সরাসরি টাকা দেওয়া থাকে সেটা ফিক্সড আইটেমের মধ্যে যাবে, আর যেটা পার ইউনিট দেওয়া থাকে সেটা ভ্যারিয়েবলের মধ্যে যাবে। অর্থাৎ ইনডাইরেক্ট লেবারের যে আইটেমটা সেটা 2 জায়গায় যাবে। একটা ফিক্সডের মধ্যেও যাবে ইনডাইরেক্ট লেবার, আবার ইনডাইরেক্ট লেবার লিখে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে যেতে হবে। সেখানে প্রতি ইউনিটের জন্য কত টাকা করে হবে, 1 টাকা 40 পয়সা করে হবে। তারপরে দেওয়া আছে কি সাপ্লাইস, এটা ইউটিলিটিসের মতোই, টাকা 0.20 পার মেশিন আওয়ার। প্রতি মেশিন আওয়ারে প্রতি ঘন্টায় 20 পয়সা করে আমাদের খরচ হয়। মেইনটেনেন্স, যেটা রক্ষণাবেক্ষণ বলি আমরা, টাকা 18,000 প্লাস টাকা 0.10 পার মেশিন আওয়ার। তো এখানে আমাদের কি খরচটা দেওয়া আছে, 18,000 টাকা দেওয়া আছে আমার সরাসরি খরচ।
যেটা ফিক্সড আইটেমের মধ্যে যাবে, আর 10 পয়সা এটা যাবে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে। আর ডেপ্রিসিয়েশন সরাসরি টাকা দেওয়া আছে, এটা ফিক্সডের মধ্যে যাবে। তো একটা জিনিস তোমাদের নিশ্চয় বুঝতে পারছো, যেটা প্রতি মেশিন আওয়ারের কস্ট দেওয়া আছে সেটা সরাসরি ভ্যারিয়েবলের মধ্যে যাবে, আর যেটা সরাসরি টাকা দেওয়া আছে সেটা ফিক্সড আইটেমের মধ্যে যাবে। দুইটা আইটেম লেখা আছে আমাদের, ইনডাইরেক্ট লেবার এবং হচ্ছে মেইনটেনেন্স, যেটার মধ্যে আমাদের ফিক্সড আইটেমও আছে, ভ্যারিয়েবল আইটেমও আছে। অর্থাৎ মূল টাকার ফিগারটাও দেওয়া আছে, সাথে পার ইউনিট অর্থাৎ পার মেশিন আওয়ারের যে খরচ সেটাও দেওয়া আছে। একটু তোমাদের বোঝার বিষয় আছে এখানে। তো রিকোয়ার্ড করণীয় কী করতে হবে আমাদেরকে একটু দেখো। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ইন ইনক্রিমেন্টস অফ 5000 মেশিন আওয়ার্স। তো এখানে আমাদের প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা নমনীয় বাজেট তৈরি করতে হবে ইনক্রিমেন্ট অফ 5000 মেশিন আওয়ার্স। এখানে আমাদের ছিল কত, 15,000 থেকে শুরু করতে হবে। রেঞ্জটা কত ছিল আমার, 25,000-এর মধ্যে। প্রতিবারে বৃদ্ধি পায় কত করে, 5,000 করে। তাহলে আমার প্রথম লেভেলটা যদি 15,000 হয়, দ্বিতীয় লেভেলটা কত হবে, 20,000, কারণ 15,000-এর সাথে 5,000 যোগ করলে কত হচ্ছে আমাদের, 20,000 হচ্ছে। তারপরেরটা কত হবে, 25,000 হবে। অর্থাৎ সর্বনিম্ন 15,000, সর্বোচ্চ কত আছে, 25,000, সর্বোচ্চ আছে 25,000। মেশিন আওয়ার্স ইনক্লুড অল কস্ট ইন ইউর বাজেট। এই সমস্ত খরচগুলো কি তোমার এই বাজেটের মধ্যে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু সলিউশনটা দেখব, সাথে সাথে আমরা হচ্ছে এটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে সলিউশনের মধ্যে আমরা যাই, যদি একটু লক্ষ্য করো, আমাদের ফরম্যাটটা মনে আছে সবার ইনশাল্লাহ। প্রথমে কী লেখা আছে, কোম্পানির নাম লিখতে হয়। কী লিখতে হয়, কোম্পানির নাম লিখতে হয়। একটু ছকটা তোমরা লক্ষ্য করো। সবটা তোমাদের একটু লক্ষ্য করো। আমাদের এই ঘরটাতে হচ্ছে ডিটেলস অথবা পার্টিকুলার্স। এখানে ডিটেলসও লেখা যায়, পার্টিকুলার্সও লেখা যায়। পরের ঘরটা হচ্ছে আমাদের কি, রেটের কলাম। পরের কলামটা হচ্ছে কি, রেট, অর্থাৎ ভ্যারিয়েবল কস্টের জন্য আমাদের রেটগুলো এখানে উল্লেখ করতে হয়। লেভেল অফ অ্যাক্টিভিটিস, এখানে বলা ছিল যে সর্বনিম্ন কত, 15,000 আওয়ার্স। কত ছিল আমাদের, 15,000 আওয়ার্স, অর্থাৎ 15,000 ঘন্টা। তারপরেরটা 20,000 হবে। কীভাবে, যে প্রতিবার ইনক্রিমেন্ট হবে কত, 5,000। আমার লো লেভেলটা কত ছিল, 15,000। 15,000-এর সাথে 5,000 যোগ করলে কত হয়, 20,000। তারপরের লেভেলটা কত হবে, 20,000-এর সাথে 25,000 যোগ করতে হবে, 5,000 যোগ করতে হবে, হয় কত, 25,000। অর্থাৎ তিনটে লেভেল আমাদের হবে এখানে, যেহেতু সর্বনিম্ন 15,000 এবং প্রতি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 5,000। এখানে 15,000, 5,000 যোগ করলে হয় কত, 20,000, তার সাথে 5,000 যোগ করলে হয় কত, 25,000। তো আমরা এ নাম্বার দেখে প্রথমেই লিখলাম কি, ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্সের মধ্যে এখানে লেখা আছে ইনডাইরেক্ট লেবার। কীভাবে ইনডাইরেক্ট লেবার এখানে আসলো একটু লক্ষ্য করো। আমরা বলেছিলাম যে আইটেমের মধ্যে টাকা থাকবে মূল ফিগার এবং পার ইউনিট থাকবে, সেখানে দুইটা খরচ আছে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে কি ভ্যারিয়েবল। তো ফিক্সড এখানে ইনডাইরেক্ট লেবারের মধ্যে কত যাবে, 52,000। আর একটা বিষয় আমরা জানি যে ফিক্সড আইটেম যেগুলো আছে, ফিক্সড এক্সপেন্স অথবা ফিক্সড কস্ট, সেটা সব লেভেলের জন্য কি হয়, সমান হবে। সব লেভেলের জন্য সমান হয় বলেই এগুলোর নাম হচ্ছে ফিক্সড, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হয় না। তো আমার এখানে দেওয়া আছে কত, 52,000 ইনডাইরেক্ট লেবারে, এখানে 52,000 হবে, এখানে 52,000 হবে। এরপরে আসা হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স কত আছে, 18,000 টাকা দেওয়া আছে ফিক্সডের আইটেম, আর 10 পয়সা করে দেওয়া আছে কিসের, পার ইউনিটের জন্য। তো 18,000 যাবে ফিক্সড আইটেমের মধ্যে, প্রতি ঘরে 18,000, এখানে 18,000, এখানে 18,000, এখানে 18,000। এরপরে এটা ডেপ্রিসিয়েশনের টাকা সরাসরি 90,000 টাকা দেওয়া আছে। এখানে একটু লক্ষ্য করো কত টাকা দেওয়া আছে, 90,000 টাকা দেওয়া আছে। আমরা বলছিলাম যেটা শুধু টাকার ফিগার দেওয়া আছে সেটা হচ্ছে ফিক্সডের মধ্যে যাবে। তো এখানে কী কী আছে, 90,000 টাকা 15,000-এর লেভেলেও যাবে, 20,000-এর লেভেলেও যাবে, আমাদের 25,000-এর লেভেলেও এটাই যাবে। অর্থাৎ ফিক্সড কস্টগুলো সবসময় ফিক্সডই হয়, অর্থাৎ সব লেভেলে এটা কি ফিক্সড। তাহলে দেখলাম আমরা তিনটে আইটেম, এই দুটো আইটেম আসছে হচ্ছে সেমি ভ্যারিয়েবল থেকে, যার ভিতরে ফিক্সডের আইটেম দেওয়া ছিল সেখান থেকে আসছে, আর ডেপ্রিসিয়েশনটা সরাসরি ফিক্সড আইটেম। তো এই তিনটে ফিগার যোগ করলে কত হয়, 1,60,000,
এখানে 1,60,000, এখানে 1,60,000, কারণ সব লেভেলে আমাদের টাকার পরিমাণ কি সমান। এরপরেরটা হলো ভ্যারিয়েবল এক্সপেন্সেস। ভ্যারিয়েবল এক্সপেন্সেস ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে যেটার মধ্যে সরাসরি পার ইউনিট কস্ট দেওয়া আছে। পার ইউনিট কস্ট কত দেওয়া আছে? 30 পয়সা। এই ইউটিলিটিস এখানে যাবে। ইউটিলিটিস যদি এখানে যায়, ভ্যারিয়েবল পরিবর্তনশীল খরচের মধ্যে ইউটিলিটিস রেটের করে লিখতে হবে কত? 30 পয়সা, 0.30। এই রেটটা দিয়ে আমাদের প্রত্যেকটা কর্মঘণ্টাকে গুণ করতে হবে। আমি যদি 0.30কে 15,000 দিয়ে গুণ দিই, 4,500 হবে। যদি 20,000কে 0.30 দিয়ে গুণ দিই, কত হবে? 6,000 হবে। যদি আমি 25,000কে 0.30 দিয়ে গুণ দিই, তাহলে কত হবে? 7,500 হবে। এরপরটা দেখো ইনডাইরেক্ট লেবার যেটা আছে, পরোক্ষ শ্রম 52,000 টাকা আমার ফিক্সডে চলে গেছে। আর এখানে আছে কত আমাদের? 1 টাকা 40 পয়সা আছে কিসের? ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে প্রতি ইউনিটের ভ্যারিয়েবল কস্ট কত? 1 টাকা 40 পয়সা। আমি যদি 15,000কে 1 টাকা 40 পয়সা দিয়ে গুণ দিই, কত হবে? 21,000। 20,000কে গুণ দিলে হবে 28,000। আর 25,000কে গুণ দিলে হবে কত? 35,000। অর্থাৎ যার যার কর্মঘণ্টাকে আমরা রেট দ্বারা কী করব? গুণ করব, এবং যার যার গড়ে ফিগারটা বসিয়ে দিব। এরপরটা ছিল সাপ্লাইসের ক্ষেত্রে সমপরিমাণভাবে কত ছিল? 0.20 ছিল আমাদের এখানে। তো 0.20 দিয়ে আমি যদি 15,000কে গুণ দিই 3,000, 20,000কে গুণ দিলে হয় কত? 4,000, 25,000কে গুণ দিলে হয় কত? 5,000। মেইনটেনেন্সের ক্ষেত্রেও সেম কাজটা আমাদের করতে হবে। মেইনটেনেন্স ছিল আমাদের কত? 10 পয়সা করে এখানে ছিল। এই 10 পয়সা রেটের করে লিখতে হবে। অর্থাৎ 10 পয়সা দিয়ে কী করতে হবে? 15,000কে গুণ দিতে হবে, 20,000কে গুণ দিতে হবে, 25,000কে গুণ দিতে হবে, এবং গুণফলগুলো যার যার ঘরে লিখতে হবে। এখন আমরা হচ্ছে ভ্যারিয়েবল কস্টগুলো যোগ করবে একটু। এই 4টে ফিগার 4,500, 21,000, 3,000, 1,500 যোগ করলে কত হয়? 30,000। এখানে 6,000, 28,000, 4,000, 2,000 যোগ করলে কত হয়? 40,000। এবং এই 4টে ফিগার যোগ করলে এখানে কত হচ্ছে? 50,000 টাকা হচ্ছে। তো আমরা যখন সি নাম্বার এখানে লিখব, টোটাল এক্সপেন্সেস, এটা হবে এ প্লাস বি, অর্থাৎ ফিক্সডের আইটেম ভ্যারিয়েবলের আইটেম কী করতে হবে? যোগ করতে হবে। এখানে আছে 1,60,000 আছে ফিক্সডের আইটেমের যোগফল, ভ্যারিয়েবলের আইটেমের যোগফল আছে কত? 30,000। তো 1,60,000 আর হচ্ছে 30,000 মিলে কত হলো? 1,90,000। এখানে আছে 1,60,000, আছে 40,000, কত হলো? 2 লক্ষ হলো। এখানে আছে কত? 1,60,000, এখানে আছে কত? 50,000, দুটো মিলে কত হলো? 2,10,000। এই ফিগারটার নামই হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। বাসায় আর একটু তোমাদের হাতে কলমে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প আমরা দেখি না কখনোই। এবং বিবিএতে যারা এখন আসো, বিবিএ না শুধু স্টুডেন্ট লাইফে যারা আসো, তাদের এটা সবচেয়ে ক্রান্তিকাল। পড়াশোনাটা সবচেয়ে বাসায় তোমাদের করতে হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষাগুলো শুরু হবে, ওরা আলটিমেটলি হচ্ছে পরীক্ষার উপর পরীক্ষা নেবে। তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। থার্ড ইয়ারের পরীক্ষা দেখা গেল যদি সেকেন্ড ইয়ারে আল্লাহ না করুক কারো যদি ইমপ্রুভমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ঝামেলা হবে। সেটা হলো সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল যে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেল। থার্ড ইয়ার শেষ হওয়ার সাথে সাথে ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেল। অর্থাৎ পরীক্ষাগুলোর সম্ভাবনা আছে পর্যায়ক্রমিকভাবে নেওয়ার, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি সেজন জট মুক্ত একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পথে। সেক্ষেত্রে আমাদের এই অ্যাক্সিডেন্টটা ক্রান্তিকালটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষাগুলো আমাদের পরপর দেওয়া লাগতে পারে। আর একটা বিষয় হচ্ছে, অনেকের একটা ধারণা পরীক্ষা হবে কি হবে না। পরীক্ষা ইনশাল্লাহ হবে, হয়তো 2 মাস আগে অথবা 2 মাস পরে। তো তোমাদের বাসায় যে কাজটা করতে হবে, সিলেবাসটা নিজের মতো করে গুছিয়ে রাখতে হবে সব সময়, যে পরীক্ষার জন্য যে কোনো সময় যাতে প্রস্তুতিটা নেওয়া যায়। তো আমরা চেষ্টা করবো এভাবে ক্লাসগুলো চালিয়ে নিতে। ইনশাল্লাহ পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা স্বাভাবিক ক্লাসে যখন ফিরে যাব, তখন হয়তোবা আমরা হাতে কলমে ফেস টু ফেস সে প্র্যাকটিসগুলো করতে পারবো। তো তার আগে তোমাদের জন্য, বিশেষ করে যারা বিবিএ পড়ো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যারা বিবিএসে আসো, ডিগ্রি লেভেলে আসো, বিগত সালের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছরের কোশ্চেন ঘাটাঘাটি করলে দেখা যায় যারা ইউনিভার্সিটি কোশ্চেনের বাইরে সাধারণত কোশ্চেন সেট আপ করে না। তো এর ভিতরে থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।